আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব প্রাইভেট সার্ভিস বা জব যারা করে থাকেন তাদের ইনকাম, চাকরি হইতে আয় এবং অন্যান্য যদি ইনকাম থাকে বাসা ভাড়া বা কৃষিখাতে আয় যদি থাকে সেই ক্ষেত্রে আরেকটু আলোচনা করব। সেটা হচ্ছে যদি কোনো ন্যূনতম কর থেকে কোনো ইনকাম হয়ে থাকে সেটা কিভাবে ট্রিটমেন্ট দিতে হয় সেটাও নিয়ে আলোচনা করা হবে। দেখুন, একটি লোকের ইনকাম হচ্ছে চাকরি হইতে সাধারণত আমরা সবাই জানি মূল বেতন থাকে, উৎসব বোনাস থাকে, চিকিৎসা ভাতা থাকে, আপ্যায়ন ভাতা থাকে, বাড়ি ভাড়া ভাতা, যদি মোটর গাড়ির সুবিধা যদি থাকে সেক্ষেত্রে দেখেন 15 পর্যন্ত মাসিক 15,000 টাকা হারে 1,80,000 টাকা। এক সময় ছিল, আগের যে নিয়ম ছিল সেগুলো আলাদা আলাদা এক্সামশন হতো। মূল বেতন 100 পুরাটাই করযোগ্য হয়েছিল, উৎসব বোনাস পুরাটাই করযোগ্য হয়েছিল, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা এর ভিতরে আংশিক এক্সামশন ছিল। এখন নিয়ম হচ্ছে চাকরি হইতে যত টাকা আপনার আয় হবে তার 1/3 বা 5 লক্ষ টাকা, এই দুয়ের যেটা কম সেটা হবে টোটাল আয় থেকে বাদ যাবে। গত বছর ছিল 4.5 লাখ, এবার 50,000 টাকা বাড়ানো হয়েছে। তাহলে এই লোকটির দেখুন টোটাল চাকরি হতে আয় হয়েছে 7,58,440 টাকা। এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 2,52,813 টাকা। তাহলে তার চাকরি হইতে আয় হচ্ছে 5,05,627 টাকা। এখন ভাড়া হইতে আয় হয়েছে 1,20,000 টাকা, কৃষি হইতে আয় হয়েছে 60,000 টাকা, আর্থিক পরিসম্পদ হতে আয় হয়েছে যেমন লভ্যাংশ পাইছে 1,50,000 টাকা, ব্যাংক সুদ থেকে পাইছে 1,10,000 টাকা করে। এখানে বলা আছে উপরে যে প্রত্যেকটা আয়ের থেকেই 10% করে উৎসে কর কেটে রেখেছে ব্যাংক। আচ্ছা, তাহলে টোটাল তার আয় কত হয়েছে? এটা হচ্ছে ন্যূনতম কর, এই যে 1,50,000 টাকা, 1,10,000 টাকার উপরে। তাহলে তার টোটাল আয় হয়েছে, এই তিনটা যোগ করলে 5,05,627, 1,20,000, 60,000 আর 2,60,000 টাকা, তাহলে হচ্ছে 9,45,627 টাকা। এখানে রেগুলার আয়ও আছে আর ন্যূনতম করের থেকেও আয় আছে। 2,60,000 টাকা হচ্ছে ন্যূনতম কর থেকে আয়, মানে যেটা আমরা লভ্যাংশ কিংবা ব্যাংক থেকে যেটা পাইছি এটা হচ্ছে 2 লাখ। তাহলে টোটাল হচ্ছে 9,45,627 টাকা। এখানে একটা জিনিস আলাদা আলাদা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। নিয়মিত আয়ের ক্যালকুলেশন একভাবে করতে হবে আলাদা করে, আবার নিয়মিত আয় এবং ন্যূনতম কর থেকে যে আয় হয়েছে দুইটা আলাদা আলাদা করে কর নির্ধারণ করতে হবে। তাহলে দেখুন, নিয়মিত উৎসের আয়ের জন্য কর দেয়। নিয়মিত উৎসের যেমন চাকরি, ভাড়া, কৃষি হতে আয় 6,85,627 টাকা। কীভাবে আসলো দেখুন, 5,05,627, 1,20,000 আর 60,000, এই হচ্ছে 6,85,627 টাকা। নিয়মিত উৎসের জন্য কর দেয় 23,563 টাকা। এটা কীভাবে বের করলাম? ওই যে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত নীল, পরবর্তীতে 1 লক্ষ, পরবর্তীতে 4 লক্ষ, এই স্ল্যাব আকারে এখানে ফুললি দেখানো হয় নাই, জাস্ট সংক্ষেপ করা হয়েছে। ওই স্ল্যাব আকারে এখানে কর দেখানো হয়েছে 23,563 টাকা। তাহলে এই 23,563 টাকা হচ্ছে নিয়মিত উৎসের কর দেয়। এখন আমাকে বের করতে হবে নিয়মিত উৎসের আয় এবং ন্যূনতম কর যদি একসাথে যোগ করা হয় তাহলে তার কত কর দায় দাঁড়ায়। এখন নিয়মিত উৎসের আয় হচ্ছে 6,85,627 টাকা, ন্যূনতম কর হচ্ছে 2,60,000 টাকা, উপরে দেখে আসছে 2,60,000 টাকা, এই যে এইটা। তাহলে তার টোটাল আয় হচ্ছে 9,85,627 টাকা। এই 9,85,627 টাকার উপর স্ল্যাব আকারে যে 3,50,000 টাকা পর্যন্ত নীল, তারপরে ওর পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, 4 লক্ষ টাকার উপর 15%, এই হারে 51,844 টাকা তার আয় কর আসছে ন্যূনতম কর এবং নিয়মিত আয়ের উপরে। এখন এই
দুটার থেকে বাদ নিয়মিত উৎসের আয়, এই যে নিয়মিত উৎসের আয় যে হলো 23,563 টাকা, এটা বাদ দিতে হবে। বাদ দিলে পরে আমার শুধুমাত্র লভ্যাংশ এবং ব্যয় সুদ আয়ের জন্য নিয়মিত কর দেয় হবে 28,281 টাকা। যেহেতু আমাদের বলা আছে যে লভ্যাংশ এবং ব্যয় সুদের উপর 10% হারে উৎসে কর্তৃত্ব কর 10% কেটে রাখা হয়েছে, তাহলে 2,60,000 টাকার উপরে 10% হয় 26,000 টাকা। একটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, যে টাকাটা কেটে রাখা হয়েছে ওই টাকা এবং যে টাকাটা ক্যালকুলেশন করে বেরোইছে, এই দুইয়ের যেটা বেশি সেটাই আমাকে কর দায় হিসেবে ধরে নিতে হবে। যেমন এখানে 26,000 টাকা আমাদের কর্তৃত্ব উৎসে কেটে রাখা হয়েছে, কিন্তু আসলে কর আসছে হচ্ছে 28,281 টাকা। ওই কারণে আমাকে এখানে লভ্যাংশ বাবদ 28,281 টাকায় যোগ করতে হবে। তাহলে তা আমার মোট আয় দাঁড়াচ্ছে কত? নিয়মিত আয় হচ্ছে 23,563 যোগ 28,281। এখানে একটা কথা বলে রাখি যে এখানে যদি 26,000 টাকা উৎসে কর কর্তন করা হইতো আর এইখানে যদি লভ্যাংশ বাবদ আসতো 25,000, তাহলে কিন্তু আমরা এখানে এই 26,000 টাকায় নিতাম, যেটা বেশি হবে ওটাই নিতে হবে। আচ্ছা, তাহলে তার টোটাল কর দায় হচ্ছে 51,844 টাকা। আচ্ছা, এখন এটাই তাকে পেমেন্ট করতে হবে না, এখান থেকে তাকে যে রেয়াত পাবে, যে সে বিনিয়োগজনিত কর রেয়াত, যেমন সঞ্চয়পত্র বিনিয়োগ করছে 1 লক্ষ টাকা, জীবন বিমার প্রিমিয়াম প্রদান করছে 60,000 টাকা, তাহলে টোটাল 1,60,000 টাকা। আমাদের রেয়াতের যে সূত্র সেটা হচ্ছে যে মোট আয়ের উপরে 3% অথবা অনুমোদনযোগ্য বিনিয়োগের উপরে 15% অথবা 10 লক্ষ টাকা, এর যে তিনটির যেটি কম সেটাই হচ্ছে আমার টোটাল আয়কর থেকে ওটা বাদ দিতে হবে ওই ফিগারটা। তাহলে আমার মোট আয় হচ্ছে 9,45,627 টাকা, 9,45,627 টাকা। এই ক্ষেত্রে ন্যূনতম কর সহ ধরতে হবে, ন্যূনতম কর আয়। আচ্ছা, 9,27,000 টাকা 3% আসে 28,369 টাকা। আর অনুমোদনযোগ্য বিনিয়োগ 1,60,000 টাকা, তার উপরে 15% 24,000 টাকা। আর তাহলে সর্বনিম্নটা হবে 24,000 টাকা। এই 24,000 টাকা আমার টোটাল 51,000 যে আয় কর দায় আসছে এটা থেকে বাদ যাবে। আচ্ছা, এখন কর রেয়াতের পরিমাণ 24,000 টাকা বের হলো। এখন মোট আরোপযোগ্য কর 51,844 বিয়োগ 24,000 রেয়াত, তাহলে প্রদেয় কর হবে 27,844 টাকা। এখন এই লোকটার আবার কি আছে? সারচার্জ আছে, তার সম্পত্তি আছে 2,61,20,30,00,000 টাকা। সারচার্জের একটা আছে, স্ল্যাব আছে, স্ল্যাব আকারে তার 30% হারে সারচার্জ প্রযোজ্য হবে। তাহলে সারচার্জের পরিমাণ দ্বারায় এই যে প্রদেয় করের উপরে, এই প্রদেয় করের বাদ দেওয়ার পর যে ফিগারটা থাকবে ওর উপরে আপনাকে সারচার্জ ধরতে হবে। তাহলে 27,844 টাকার উপর 30% 8,353 টাকা। তাহলে ফলে মোট প্রদেয় কর হবে এখানে 27,844 আর হচ্ছে 8,353, 36,197 টাকা। এটাই তাকে পরিশোধ করতে হবে না। এখন এইখান থেকে উৎসে যে কর কেটে রাখা হয়েছে সেটা বাদ দিতে হবে। যেমন ওই যে 26,000 টাকা কেটে রাখা হয়েছে লভ্যাংশ এবং ব্যাংক সুদ থেকে, তাহলে প্রদেয় কর হবে 36,197 বিয়োগ 26,000, তাহলে 10,197 টাকা আপনাকে রিটার্নের সাথে জমা দিলেই হয়ে যাবে। তাহলে এখানে কিছুটা জিনিস ভালো মতো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কখন কোন টাকার উপরে সারচার্জ দিতে হবে, সেটা কি মোট প্রদেয় করার উপরে না নিট প্রদেয় করার উপরে। মোট আরোপযোগ্য কর থেকে রেয়াত বাদ দেওয়ার পর যে ফিগারটা থাকবে সেটার উপরেই সারচার্জ ধরা হবে। ধন্যবাদ সবাইকে।